আমার কথা শুনবে তুমি রঙ্গন? সত্যি বলছো? উৎসাহিত গলায় সুপ্তি বলল। সুপ্তির উৎসাহিত গলা আর চোখ মুখের আনন্দ দেখে রঙ্গন মনে মনে ভাবল, শুধু এইটুকু কথায় কেউ এত খুশি হতে পারে? কিন্তু কষ্ট হলেও মেনে নিতে হবে তোমাকে সুপ্তি। আমি তোমার নই, মনে প্রাণে আমি শুধু আমার পদ্ম ফুলের। ও আমার না হলেও আমি ওর। আর ওকে সারা জীবন ভালোবেসে আমি আমার জীবন কাটাতে চাই। আর আই এম সরি সুপ্তি, আমার বাবার খুনিকে শাস্তি দিতে এইবার তোকে একটু ব্যবহার আমাকে করতে হবে। আমি চাইনি এটা করতে, কিন্তু আমাকে করতে হবে। ভাবনা শেষে রঙ্গন বলে, হ্যাঁ সুপ্তি, তোমার সব কথা শুনবো, তুমি বলো। খুব খুশি হয়ে হঠাৎ সুপ্তির মুখটা গম্ভীর হয়ে যায়। মুখটা ছোট করে বলে, আমি তোমাকে খুব বিরক্ত করছি তাই না রঙ্গন? আর এখনো তুমি শুধু আমাকে সুস্থ করার জন্য এত কথা বলছো আমার সাথে, তাই না? রঙ্গন বলে, না সুপ্তি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার ভালোবাসাকে দূরে ঠেলে এতদিন আমি মরীচিকার পিছনে ছুটেছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই ঠিক করেছি তোমাকে তোমার সঠিক মর্যাদা দেব। সুপ্তি রঙ্গনের কথা শুনে বুঝতে পারে না কি বলবে, শুধু জোরে জয়কে ডাক দেয়। জয় দৌড়ে ভেতরে আসে। এসেই রঙ্গনের কলার চেপে ধরে বলে, কি বলছিস তুই আমার বোনকে? বল, কি করেছিস তুই? তোকে আমি শেষ করে ফেলবো আমার বোনকে কষ্ট দিলে। রঙ্গন জয়ের থেকে কলার ছাড়িয়ে নেয়, তারপর কলার ঠিক করে জয়ের হাত ধরে বলে, মিস্টার জয়, আমি চাইলেই আপনার এই হাত ভেঙে গুঁড়ো করে দিতে পারি, কিন্তু না, এমন কিছুই আমি করব না। কারণ আমি চাই এই হাত দিয়ে আপনি আপনার বোনকে আমার হাতে তুলে দিন। জয় রঙ্গনের কথা প্রথমে বুঝতে না পেরে রাগ করে ওঠে, তারপরে কথা বুঝতে পেরে রঙ্গনকে জড়িয়ে ধরে আর বলে, আমার বোনকে ভালো রাখার শর্তে তুমি শুধু আমার হাত কেন, জীবন চাইলো হাসি মুখে দিয়ে দিব। রঙ্গন রহস্যময় হাসি দিয়ে বলে, আপাতত জীবন চাই না, সেটা যখন দরকার হবে নিজ দায়িত্বে নেব। আপাতত একমাত্র বোনকে আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। এই বলে রঙ্গন সেখান থেকে চলে যায়। রঙ্গন চলে যেতেই সুপ্তি বলে, দাদাই, এইদিকে আয়, আমাকে একটা চিমটি কাট, দেখি আমি কি সব সত্যি শুনছি। জয় বলে, সব সত্যি বোন, সব সত্যি। এইবার কল্পনা থেকে বেরিয়ে আয়, খুব শীঘ্রই বাস্তবে লাল টুকটুকে শাড়ি পরে রঙ্গনের রাজরানী হবি তুই। আমার ছোট বোনটা ধুমধাম করে বিয়ে হবে, পুরো গ্রাম দেখবে জয় সরকারের বোনের বিয়ে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা শুধু। এইদিকে আহনাফ, আমার ভালো লাগছে না, আমি কয়েকদিন মায়ের কাছ থেকে ঘুরে আসি। আমার কথা শুনে আহনাফ বলে, তুমি কি আমার কথা বোঝো না সুপ্তি? কতবার বলছি এখন তুমি বাড়িতে থাকো, মা একা আছে, তুমিও চলে গেলে একা হয়ে যাবে। বোঝো না কিছু তুমি? ছোট বাচ্চা নও যে এইটুকু বোঝো না। সবসময় এরকম জেদ ভালো লাগে না। ফোন রাখো, ব্যস্ত আমি। কথাগুলো বলে আহনাফ ফোন কেটে দেয়। আমার চোখ থেকে একাই জল গড়িয়ে পড়ে। এই প্রথম আহনাফ আমার সাথে এইরকম ব্যবহার করলো। কি খারাপ কথা বলেছিলাম? শাশুড়ি মায়ের স্বামী থাকতে একা একা লাগে, তো আমার তো স্বামীও নেই। আমার একা লাগে না? আমার খারাপ লাগে না? কেন বোঝে না আহনাফ এটা? কেন? না, আহনাফের কথা আমি শুনবো না। আমি আজকে বাড়ি যাবই। মনে মনে কথাগুলো ভেবে চোখের জল মুছে ঘর থেকে ড্রয়িং রুমে আসলাম। দেখি সোফায় বসে শ্বশুর শাশুড়ি চা খাচ্ছে। আমি কাছে গিয়ে বললাম, আব্বা, আম্মা, একটা কথা বলতে চাই আপনাদের। আমার শ্বশুর মশাই বলেন, হ্যাঁ মা বলো। আব্বা, আমার ভালো লাগছে না, অনেক দিন ধরে মা বাবার কথা মনে হচ্ছে, কিছুদিন গিয়ে থেকে আসি। শ্বশুরমশাই হেসে উঠে বলে, ও এই ব্যাপার, যাও মা, কদিন গিয়ে থেকে আসো। হ্যাঁ সত্যিই তো, অনেক দিন হলো এসেছ। আচ্ছা, বেআই সাহেবকে ফোন করো, এসে তোমাকে নিয়ে যাক। আমি বললাম, আব্বা, বাবা তো কাজ করছে, আসতে পারবে না, এখন আমি যাই। এইটুকুই তো রাস্তা, যেতে পারবো। শ্বশুরমশাই বললেন,
রাস্তা এতটুকু, কিন্তু নতুন বউ, এইভাবে যাওয়া তো ঠিক না। আচ্ছা চলো, আমি রেখে আসছি। আমি বললাম, আচ্ছা আব্বা, আমি রেডি হয়ে আসছি। শ্বশুরমশাই বললেন, যাও। কিছুক্ষণ পর রেডি হয়ে শ্বশুরমশাইকে সাথে নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম। আমাকে এই অসময়ে না জানিয়ে আসতে দেখে মা মুখটা ছানা বড়া করে বললেন, এ কি ইতি, তুই একা এখন? কিছু হয়েছে বাড়িতে? খাদিজা, কি হয়েছে দিয়ার? আর মাহিন, তুই কখন আসলি এখানে? খাদিজা, কি হয়েছে বলো তো আমাকে। একসাথে কথাগুলো বলল আয়াজউদ্দিন। মাহিন বলল, দাদু, আমি তো তোমাকে বলেছিলাম আজকে আমি আসব, তবে কিছু কারণে রাত হয়ে গেছে, তো আমি এসে দেখি এই মেয়েটা নিচে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তারপরই তোমাদের ডাকলাম। খাদিজা আন্টি নিচে নেমে আসলো। তারপর থেকে মেয়েটার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে আন্টি, কিন্তু জ্ঞান ফিরছে না। তখনই দিয়া নড়ে ওঠে। খাদিজা বেগম বলে, আঙ্কেল, দিয়ার জ্ঞান ফিরছে। দিয়ার মাথা হাত বুলিয়ে দিয়ে খাদিজা বেগম বলে, মা ঠিক আছো তুমি? দিয়া উঠে বলে, হ্যাঁ খালামণি, ঠিক আছি আমি। খাদিজা বেগম বলে, কি করতে এসেছিলে নিচে মা? আর আসলে যখন রিয়াকে বা আমাকে ডাক দিতে পারতে। দিয়া বলে, আসলে খালামণি, আমার ঘুম আসছিল না, তাই বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন দেখলাম কেউ একজন চুপি চুপি বাড়িতে ঢুকছে। তখন কি করব মাথায় আসেনি, ভেবেছি চোর, তাই ধরতে দৌড়ে নিচে এসেছিলাম। নিচে এসে মাহিন টুপ করে বলে, নিচে এসে আমাকে দেখে ভয় পেয়ে গেলে তাই না? আসলে তুমি এত ভীতু মেয়ে, আবার চোর ধরতে একাই চলে এসেছ? বুদ্ধি কি তোমার হাঁটুতে? দিয়া ছেলেটার কথা শুনে চুপ হয়ে যায়। আসল ঘটনা বলতে চেয়ে পারে না। খাদিজা বেগম তখন বলে, আঙ্কেল, মাহিন, যাও, তোমরা রেস্ট করো, অনেক রাত হয়ে গেছে। আর সরি এত রাতে এরকম সিন ক্রিয়েট হওয়ার জন্য। খাদিজা বেগমের কথা শুনে আয়াজউদ্দিন বলে, আরে না খাদিজা, সরি বলছো কেন? আসলেই তো, এত রাতে কেউ চুপি চুপি বাড়িতে ঢুকলে যে কারো চোর মনে হবে তাকে। দিয়া দিদিভাই তো আমাদের নিজের মানুষের মতো কাজ করছে। যাও খাদিজা, দিয়া দিদিভাইকে নিয়ে ঘরে যাও। আয়াজউদ্দিনের কথা শুনে খাদিজা বেগম দিয়াকে নিয়ে ঘরে চলে যায়। দিয়াকে শুধু বলে, দিয়া, এটা তোমার গ্রাম না, এটা কানাডা। এই বাড়িতে যাদেরকে দেখছো সবাই বাঙালি, আবার বলতে পারো ভালো মানুষও, কিন্তু 2 দিন পর বাইরে যাবে, কলেজে যাবে, কত মানুষের সাথে মিশতে হবে। এত ভয় পেলে চলবে? ভয় না পেয়ে বিপদ থেকে বাঁচার উপায় খুঁজতে হবে, বুঝছো? দিয়া মাথা নাড়ায়, তারপর চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর মনে মনে বলে, সত্যি এত বোকা কেন আমি? সবার সামনে কেন বলতে পারলাম না ওই ছেলেটা আমাকে জাপটে ধরেছিল? না না, ওই ছেলেটাকে এইভাবে একদম ছেড়ে দেওয়া যাবে না। এইবার দেখা হোক, উচিত জবাব দিয়ে দিব। পরের দিন সকাল। খাদিজা বেগম সকালবেলা কাজে বেরিয়ে গেছে। রিয়াও একটু পর কলেজে চলে গেছে। অন্য সময় হলে কলেজে যেত না, কিন্তু এক্সাম চলছে, তাই যেতেই হবে। দিয়ার কিছুদিন পর থেকে কলেজ, তাই ও এখন বাড়িতে। রিয়া চলে যাওয়ার সময় ভালো করে বলে গেছে ঘর থেকে বাইরে যেন বের না হয়। রিয়াকে হ্যাঁ বললেও ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছে না দিয়ার, তাই টুপ করে ঘর থেকে বেরিয়ে পড়ে ছাদে চলে গেল দিয়া। রিয়ার সাথে ভিডিও কলে কথা বলতে গিয়ে অনেকবার ছাদের বাগান দেখেছে। খুব সুন্দর বাগান আছে, তাই যা ভাবা তাই কাজ। চুপচাপ ছাদে চলে যায়। সকালে বাগানের সুন্দর পরিবেশে মুহূর্তেই দিয়ার মন ভালো হয়ে যায়। তখনই পেছন থেকে কেউ দিয়ার হাত ধরে বলে, আমার বাগানে আবার কোন চোর ধরতে এসেছো মিস? পেছনে তাকায় দিয়া, দেখে কালকে ছেলেটা, আর মনে মনে বলে, ছেলেটার কত বড় সাহস, আবার আমার হাত ধরেছে। মায়ের মুখের এরকম করুণ অবস্থা দেখে মাকে বললাম, এইভাবে জিজ্ঞেস করছো কেন? একা আসলে বুঝি তুমি ঘরে নিতে না? ভাগ্যিস একা আসিনি, আব্বাকে সাথে এনেছি। আমার কথা শুনে পেছন থেকে শ্বশুরমশাই হেসে উঠে বলে, ইতিমা, চল আমরা আবার ফেরত যাই। বেআইন তো মনে হয় আমাদের বাইরে দাঁড় করায় রাখবে, ভেতরে আর যেতে বলবে না। এতক্ষণে মা হেসে উঠে বলে, কি বলেন বেআই, আসুন ভেতরে আসুন। আসলে এই সময় ইতিকে একা দেখে কিছুটা ভয় পেয়ে গেছিলাম। তাই ইতি, একবার ফোন করে বলবি না আসবি? তাহলে আমি রান্না বান্না করে রাখতাম।
আমি বললাম, সমস্যা নেই মা, আব্বা একটু বসবে, তুমি রান্না করো তখন। মা বললেন, আচ্ছা। চল চল ভেতর আয়। মা নাস্তা দিয়ে রান্নার জোগাড় করতে যায়। এর মধ্যে বাবা আসে। বাবার শ্বশুরমশাই গল্প করতে থাকে। আমি মায়ের সাথে হাতে হাতে কাজ করে রান্না শেষ করি। তারপর একসাথে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে শ্বশুরমশাই চলে যায়। বেশ কদিন পর আবার নিজের পুরনো ঘরে আসতে পেরে কেমন যেন প্রশান্তি অনুভব হলো। চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুতেই মনে হলো আহনা ফোন দেয়নি অনেকক্ষণ হলো। সেই রাগ করে ফোন কেটেছে, আর ফোন দেয়নি। মনে মনে প্রচণ্ড অভিমান হলো। ঠিক করলাম আমিও ফোন দিব না, দেখি ওর রাগই কখন শেষ হয়। দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে নামে রাতের আধার। অনেক দিন পর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মা মাথায় বিলি কেটে দিচ্ছে। তখনই মাকে প্রশ্ন করলাম, আচ্ছা মা, তুমি যদি কখনো জানতে পারো বাবা তোমাকে লুকিয়ে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে আছে, তাহলে তুমি কি করবে? আমার এমন প্রশ্নে মা বেশ অবাক হলো, কারণ সাধারণত আমি এমন অবান্তর প্রশ্ন করি না। তবুও মা ঠান্ডা গলায় বলল, এ আবার কেমন কথা ইতি? তোর বাবা কেমন সেটা কি আমি জানি না, যে আমি তার সম্পর্কে এইসব ভাববো? শোন, একটা সম্পর্কে বিশ্বাস হলো আসল বন্ধন। ছোটোখাটো বিষয়ে যদি সবসময় সন্দেহ করি, তাহলে কি এই সম্পর্ক টিকবে? আর আমি যখন জানি তোর বাবা এমন কাজ করতেই পারে না, তখন কেন ভাববো? এই ভাবনাই বরং তোর বাবাকে এই কাজের দিকে ঠেলে দিতে পারে। কি বুঝলি না তো? শোন ধর, আমি তোর বাবাকে এটা নিয়ে সন্দেহ করলাম, তারপর বারবার এই নিয়ে ঝামেলা করলাম। একসময় সে আমার কাছে এসে আর মানসিক শান্তি পাবে না, তখন সে অন্য সম্পর্কের দিকে ঝুঁকবে। শোন, একটা কথা, কখনো জামাইকে অযথা সন্দেহ করবি না। বিশ্বাস করবি, সে যদি বিশ্বাস ভঙ্গ করে তবে তার বিচার উপর আল্লাহই করবে। তাই অযথা সন্দেহ করে সংসারে অশান্তি করিস না। মায়ের কথা শুনে কেমন যেন মনের অভিমানগুলো গলে গেল। ভাবলাম আহনাফকে একবার ফোন দিই। একটু পরে মা খাবার বাড়তে চলে গেল। আমি আহনাফকে ফোন করলাম। প্রথমবার ফোন রিসিভ হলো। আরেকবার ফোন দিতে মেয়েলি গলায় কেউ বলল, কে? আমার গলার আওয়াজ থমকে গেল। কিছু যে বলবো সেটা গলা দিয়ে আর বের হচ্ছিল না। অবশেষে মনকে শক্ত করে বললাম, আপনি কে? অপর পাশ থেকে ফোন কেটে যায়। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মনে মনে ঠিক করি আর ফোন দিব না আহনাফকে। দেখি ওরই কখন মনে পড়ে আমাকে। দিয়া চোখ ছোট ছোট করে ছেলেটার দিকে তাকালো। ছেলেটা দিয়ার চোখে প্রশ্ন দেখে বলে উঠল, আই এম সরি মিস। আসলে কালকে আমি বুঝতে পারিনি যে তুমি এতটা হার্ট হবে, যে জ্ঞান হারিয়ে ফেলবেন। আমি ভেতরে ঢুকে তোমাকে দেখে ভেবেছিলাম পাশের বাড়ির আশফি। সবসময় আমাকে বিরক্ত করে, তাই ওকে একটু ভয় দেখাতে চাইছিলাম। এখন এই কথাটা দাদু দিদাকে জানানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই একটু মিথ্যে বলেছি। আর আরও একটা কথা, সরির সাথে থ্যাঙ্কস অলসো। তুমি তখন সবটা বলে দিতে, তাহলে আমাকে দাদু ভুল বুঝতো। দিয়া বলল, হাত ছাড়ুন আমার। দিয়ার কথা শুনে মাহিন দিয়ার হাত ছেড়ে দিয়ে বলে, সরি। দিয়া বলে, প্লিজ এরপর থেকে চোখ কান খোলা রাখবেন। আর কোনো মেয়েকে এইভাবে ঝাপটে ধরা কোনো ভদ্র ছেলের লক্ষণ নয়। মাহিন দিয়ার কথা শুনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, হ্যাঁ অবশ্যই চেষ্টা করব। আর আমি সত্যি সরি, বাট বিলিভ মি, তোমার সাথে অভদ্রতামি করার কোনো ইচ্ছা আমার ছিল না। দিয়া বলে, অচেনা একটা মেয়েকে তুমি বলাটা ভদ্রতার লক্ষণ নয় মিস্টার। মাহিন দিয়ার কথা শুনে হেসে বলে, ও মাই গড রিয়েলি? তা তুমি ওফস সরি, আপনি ভুলে গেছেন যে আপনি বাংলাদেশে নন, কানাডায় আছেন, আর এখানে এগুলো নর্মাল। এনিওয়ে, আপনি বাংলাদেশি তো? দিয়া বলে, হ্যাঁ আমি বাংলাদেশি। আর কানাডা হোক বা আমেরিকা, নিজের শিক্ষাটা মনে রাখা জরুরি। আর আমাদের দেশে এই শিক্ষাটা রয়েছে। ওহ ওফস, আপনি তো মনে হয় কানাডার, বাংলাদেশে তো কখনো যাননি। মাহিন হো হো করে হেসে উঠে বলে, আসলে আপনি মনে হয় জানেন না, বাংলাদেশেই তো আমার জন্ম, সেখানে 15 বছর থেকেছি।
এখানে এসেছি 10 বছর হলো। আমার দাদু অনেক আগে থেকে এখানে থাকতো। তারপর 10 বছর আগে বাবা, চাচা, ফুফু আর দিদা সবাইকে নিয়ে আসে এখানে। এখন সবার কাজের সূত্রে সবাই আলাদা থাকে। আর যেখানে যেরকম পরিবেশ সেখানে সেইভাবে মানিয়ে নেওয়া একটা শিক্ষা। আর বাংলাদেশ নিয়ে আপনার কোনো জ্ঞান শোনার প্রয়োজন আমার নেই। দিয়া বলে, সে নাই থাকতে পারে, সেটাই ভালো। আর শুনুন, আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য মরে যাচ্ছি না। আর আরও একটা কথা, এরপর থেকে হুটহাট আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি কমফোর্টেবল ফিল করি না। মাহিন আবারও জোরে হেসে উঠে বলে, ওহ বাবা, তা তোমায় স্পর্শ করার জন্য কি আমি মরে যাচ্ছি নাকি? শোনো, এই মাহিনের এত খারাপ দিন আসেনি। যত সব, নিজেকে কি যে ভাবো। তুমিও ভালোভাবে শোনো, আমার আগে পিছে বেশি ঘুরঘুর করবে না। আমার মতো হ্যান্ডসাম ছেলে তোমার মতো মেয়েকে পাত্তা দিবে না। কথাগুলো বলে মুখ ভেঙচি কেটে মাহিন নিচে চলে যায়। মাহিন চলে যেতেই দিয়া যেন হাফ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, হ্যাঁ, বয়েই গেছে আমার যে তোমার পিছে পিছে ঘুরবো না। কোনোভাবে এই ছেলের সাথে কোনো রকম সংযোগও তৈরি করতে চায় না। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করতে হবে। পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জবও খুঁজতে হবে। কতদিন বিদেশের মাটিতে খালামনির ঘাড়ে বসে খাবে। এইদিকে মাহিন নিচে নামতে নামতে মনে মনে বলে, না মাহিন, মেয়েটা তোকে যা নয় তাই বলল, আর তুই কিছু বলতে পারলি না। না, আর না, মেয়েটাকে একদম পাত্তা দিবি না। দেখিয়ে দিবি শুধু তারই অ্যাটিটিউড নাই, তোরও আছে। দিন চলে যায়, কেটে যায় 7 দিন। এর মধ্যে মাহিনের সাথে দিয়ার আর দেখা হয়নি। দিয়া কলেজে ভর্তি হয়ে গেছে। কালকে থেকে কলেজ, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই কয়দিনে রিয়ার সাথে ঘুরে শহরটা বেশ ভালোই চেনা হয়ে গেছে। তবে সমস্যা হচ্ছে একটা পার্ট টাইম জব পাচ্ছে না। এমন নয় বাড়ি থেকে টাকা পাঠাবে না, কিন্তু দিয়া চায় না আর কারো উপর নির্ভর হতে। তাই ঠিক করেছে আজকে যেভাবেই হোক একটা কাজের ব্যবস্থা করবেই। তাই নেটে সার্চ করে কয়েকটা রেস্টুরেন্টে ভ্যাকেন্সি দেখে এক এক করে সেখানে যায়। তবে সময়ের সমস্যার জন্য কাজটা হচ্ছে না। এরকম করতে করতে একদম শেষ নাম্বার রেস্টুরেন্টে এসে পড়ে। এদিকে রাত হয়ে গেছে, তবুও আল্লাহ আল্লাহ করে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখে বেশ কিছু মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে। বেশ খানিকটা ঘাবড়ে যায় দিয়া, এত মানুষের মধ্যে ও কি পাবে কাজটা। তবে একটু করে নিজেকে শক্ত করে। বেশ কিছুক্ষণ পর দিয়াকে ডাকে। মূলত এখানে রেস্টুরেন্টের উপরে হোটেলের জন্য রিসেপশনিস্ট লাগবে। দিয়াকে যা যা প্রশ্ন করে দিয়া তার সব উত্তর গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রশ্ন শেষে দিয়াকে বাইরে একটু অপেক্ষা করতে বলে। একটু পর রেজাল্ট জানানো হবে। প্রায় ঘন্টা 2 পর জানায় দিয়া সিলেক্টেড। কাজ করতে হবে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এটা বিদেশ, এখানে রাত রাত নয়। দেশের মতো মেয়েদের নিয়মের বেড়াজালে বাঁধা নেই, তাই কাজ করতে কোনো অসুবিধা হবে না। তাই দিয়া খুশি হয়ে দোকান থেকে মিষ্টি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে এখন রাত 10টা। এখানে লোকজনের কাছে বেশি রাত না হলেও দিয়ার কাছে অনেক রাত। বেশ কয়েকবার ভাবে রিয়াকে ফোন দিয়ে আসতে বলবে, কিন্তু পরক্ষণই মনে হয় রিয়া নিজেই পড়াশোনা আবার কাজ সামলে ভীষণ টায়ার্ড। অযথা রিয়াকে বিরক্ত করবে না, তাই একাই যেতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর খেয়াল করে বাইক নিয়ে কেউ ফলো করছে। ভীষণ ভয় পেয়ে যায় দিয়া। তড়িঘড়ি রিয়াকে ফোন করতে যায়, কিন্তু তার আগেই বাইক সামনে এসে আটকে ফেলে দিয়াকে। সুপ্তি আজকে ভীষণ খুশি। ফাইনালি ও রঙ্গনকে নিজের করে পেতে চলেছে। আজকে ওদের এঙ্গেজমেন্ট। পুরো বাড়ি আলোয় আলোকিত করে সাজানো হয়েছে। সুপ্তিও ভীষণ সুন্দর করে সেজেছে। গোলাপি রঙের লেহেঙ্গা, সাথে ডায়মন্ডের নেকলেস। আয়নায় বারবার নিজেকে দেখছে আর নিজেই লজ্জা পাচ্ছে। আর ভাবছে রঙ্গন তো আজ ওকে দেখে পাগলই হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর সুপ্তির বান্ধবী দৌড়ে ঘরে এসে বলল, সুপ্তি, রঙ্গন চলে এসেছে ওর মা আর মামাকে নিয়ে। সুপ্তি দৌড়ে ঘরে জানলা দিয়ে উকি দিয়ে দেখে সত্যি রঙ্গন এসে গেছে। কিন্তু মুহূর্তেই সুপ্তির মুখ মলিন হয়ে যায়। বারবার রঙ্গনকে বলেছিল আজকে একটা পাঞ্জাবি পরে আসতে, কিন্তু ও সেই সাদা শার্ট পরে চলে এসেছে। কিছুক্ষণ একটু মন খারাপ হলেও সুপ্তি ভাবে যেভাবেই আসুক, এসেছে তো, বিয়েটা একবার হোক, ঠিক নিজের মতো করে সাজিয়ে নিবে রঙ্গনকে।
এইসব ভাবতে ভাবতেই রঙ্গনের চোখে চোখ পড়ে সুপ্তির। ভীষণ লজ্জা পেয়ে জানলা থেকে সরে যায় সুপ্তি। এদিকে জাবেদ আর জয় আসে রঙ্গন আর তার মাকে ভেতরে নিয়ে যেতে। জাবেদ অতি আহ্লাদিত গলায় বলে, বাবা রঙ্গন, এসো, ভেতরে এসো। আর বেআইন সাহেব কই? আসুন, ভেতরে আসুন। দরজায় দাঁড়িয়ে আছেন কেন? জাবেদের কথা শুনে সামনে আসে রঙ্গনের মা। মুহূর্তে জাবেদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। চোখ বড় বড় করে বলে, এ কি কামিনী তুই? রঙ্গন তোর ছেলে? না না, এ বিয়ে হবে না, কোনোভাবেই না। বন্ধ করো এইসব আয়োজন, বন্ধ করো। বিয়ে বন্ধের কথা কানে যেতে দৌড়ে বাইরে আসে সুপ্তি। কি হলো হঠাৎ যে বাবা বিয়ে বন্ধ করতে বলছে? সুপ্তি এসে জাবেদকে বলে, কি বলছোটা কি ড্যাড? কেন হবে না বিয়েটা? আমি রঙ্গনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। সুপ্তির সাথে জয়ও বলে, হ্যাঁ ড্যাড। এমন করছো কেন? আর তুমি কি রঙ্গনের মাকে চিনো? রঙ্গন শান্ত গলায় বলে, হ্যাঁ হ্যাঁ, বলুন মিস্টার জাবেদ, চিনেন আপনি আমার মাকে? কিভাবে চিনেন? কে হয় উনি আপনার? জাবেদ একবার রঙ্গনের মা কামিনীর দিকে তাকায়, তারপর বলে, না চিনি না, এই মহিলাকে আমি চিনি না, কিন্তু এই বিয়েটা হবে না, এইটাই আমার শেষ কথা। সুপ্তি জাবেদের কাছে কাঁদতে কাঁদতে বলে, ড্যাড প্লিজ এমনটা করো না, রঙ্গনকে ছাড়া আমি বাঁচব না। তুমি বলো না সমস্যাটা কি? দেখো, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব, একবার বলো সবটা আমাদের। জাবেদ প্রচণ্ড রেগে যায়, সুপ্তিকে জোরে একটা চট দিয়ে বলে, বেয়াদব মেয়ে, যখন যা চেয়েছো তাই দিয়েছি, তাই মাথায় উঠে পড়েছ। যাও রঙ্গনকে বিয়ে করো, কিন্তু মনে রেখো এরপর থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কি করবে ভাবো। রঙ্গন মুচকি এসে বলে, আপনাকে এত কষ্ট করতে হবে না মিস্টার জাবেদ, আপনার মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক ছেদ আপনাকে করতে হবে না, কারণ আমি এখানে আপনার মেয়েকে বিয়ে করতে আসিনি, এসেছি নিজের অধিকার বুঝে নিতে। জাবেদ চিৎকার করে উঠে আর বলে, কিসের অধিকার? কি চাই তোর? কোনো অধিকার নেই তোদের। এই যে দেখছিস সব বাড়ি গাড়ি সব কিছু আমার, আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছি। জাবেদের কথা শেষ না হতেই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে ইন্সপেক্টর মাহাত বলে, পরিশ্রম করে না, অন্যায় করে সব কিছু তৈরি করেছেন মিস্টার জাবেদ। জাবেদ বলে, মানেটা কি? কী সব বলছো তুমি? মাহাত মুস্কি এসে বলে, কি বলছি সবটা কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। এই যে সার্চ ওয়ারেন্ট, আপনার বাড়িটা সার্চ করতে হবে এখন মিস্টার জাবেদ। আমাদের সন্দেহ আপনার বাড়িতে ড্রাগস লুকানো আছে, তাই ভালোভাবে বলছি আমাদের কাজ আমাদের করতে দিন। বাধা দেওয়ার চেষ্টা করলে আমরা খুব ভালো করে জানি কিভাবে আমাদের কাজ করতে হবে। এই চলো তোমরা সার্চ করা শুরু করো, বিশেষ করে মিস্টার জাবেদের ঘরটা ভালো করে সার্চ করতে হবে। জয় বলে, না, কোনো সার্চ হবে না আমাদের বাড়িতে, চলে যান আপনারা। দেখুন বেশি বাড়াবাড়ি করবেন না। দাঁড়ান, এক্ষুনি আপনার স্যারকে ফোন করে সব বলছে। আমাদের হেনস্থা করার ফল আপনাদের পেতে হবে। মাহাত মুস্কি এসে বলে, যা করার করতে পারেন, তবে আপাতত আমাদের কাজ আমাদের করতে দিন। কথাগুলো বলেই মাহাত উপরে চলে যায়। মাহাদের পিছু পিছু জয়ও যেতে থাকে, সাথে কাকে কাকে ফোন করতে থাকে। এদিকে জাবেদ মাথা ধরে সোফায় বসে পড়ে। ড্রাগসের প্যাকেটগুলো তো তার ঘরেই আছে। ভেবেছিল আজকে বিয়েবাড়ির এত লোকের মধ্যে সাবধানে ড্রাগস সাপ্লাই করে দিবে, এত জিনিসপত্র আসছে তার মধ্যে কেউ খেয়াল করবে না। জাবেদের সোফায় বসে থাকতে থাকতে চোখ পড়ে রঙ্গনের ওপর। হ্যাঁ, ছেলেটা দেখতে অনেকটাই ওর বাবার মতো। এই জন্যই যতবার রঙ্গনকে দেখেছে মনে হয়েছে রঙ্গনকে চেনে। ইস, আগে কেন খেয়াল করেনি ব্যাপারটা। তারপরে হুট করে মনে পড়ে গেল সেই 12 বছর আগের কথা। সেই দিনও ছিল ঠিক এইরকম। এই বাড়িটা অবশ্য তখন দোতলা ছিল না, তবে ইটের পাকা বাড়ি ছিল। সেই দিন বাড়িতে বিয়ে ছিল, পুরো বাড়িটা আলো দিয়ে সাজানো হয়েছিল। তবে সেই দিন বর হিসেবে রঙ্গনের জায়গায় ছিল জাবেদ, আর সুপ্তির জায়গায় রঙ্গনের একমাত্র ফুফু রীতা, আর জাবেদের জায়গায় ছিল
রঙ্গনের বাবা ডাক্তার জালুফ। সেই দিনও বর আসার পরপরই বাড়িতে পুলিশ আসে, জানায় ডাক্তার জালুফের উপরে অভিযোগ আছে সে ড্রাগস ব্যবসায় জড়িত, বাড়িটা সার্চ করতে হবে। জালুফ জানতো ও কোনো অন্যায় করেনি, তাই নির্দ্বিধায় বাড়ি সার্চ করতে দেয়। কিন্তু জালুফকে অবাক করে দিয়ে পুলিশ ড্রাগস পায়। তারপর আর কি, পুলিশ জালুফকে গ্রেফতার করে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ছিছি করে। জাবেদের বাবা তো জাবেদকে কোনোভাবেই বিয়ে দিবে না এখানে। জালুফ সেদিন জাবেদের পা পর্যন্ত ধরে বোনের বিয়ের জন্য। অবশেষে জাবেদ বিয়েতে রাজি হয়, তবে এই বাড়িটা নিজের নামে লিখে নিয়ে। জালুফ সেদিন বোনের জন্য বাড়িটা জাবেদকে দিয়ে দেয়। তারপর রিতার সাথে জাবেদের বিয়ে হয়। এইদিকে জালুফের ড্রাগস ব্যবসায় জড়িত হওয়ার কারণে 8 বছরের জেল হয়, আবার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। এইদিকে জালুফের বউ আর ছেলেকে বাড়ি থেকে তাড়ানোর জন্য জাবেদ পরিকল্পনা করে জালুফের বউয়ের ঘরে লোক ঢুকিয়ে দিবে, তারপর দুর্নাম করে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। তবে এই পরিকল্পনাটা জাবেদের সফল হয়নি। তার আগেই কামিনী আর রঙ্গন গ্রাম থেকে পালিয়ে যায়। জাবেদের কাজটা আরও সহজ হয়ে যায়। সেই সুযোগে জাবেদ চারিদিকে মিথ্যে খবর ছড়িয়ে দেয় যে রঙ্গন অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কামিনী অন্য কারোর সাথে পালিয়ে গেছে। কথাটা জালুফের কাছে পৌঁছায়। এইদিকে এত অপমান, আবার স্ত্রীর বেইমানি, সন্তানের মৃত্যু জালুফ সহ্য করতে পারে না, জেলে আত্মহত্যা করে। ব্যাস, সব কিছু জাবেদের হয়ে যায়। হঠাৎ রঙ্গনের কথা শুনে ধ্যান ভাঙে জাবেদের। রঙ্গন বলে, কিরে টাকলো জাবেদ, পুরনো কোনো কথা মনে পড়লো? পড়ারই কথা। তবে সেই দিন আর আজকের দিনের পার্থক্য কি জানিস? সেদিন আমার বাবা নির্দোষ ছিল, আর আজকে তুই অপরাধী। আমার বাবাকে তুই পরিকল্পনা করে মিথ্যা অপবাদ দিয়েছিলে, কিন্তু তোর সত্যি অপরাধ আজকে বের হচ্ছে। রঙ্গনের কথার মাঝেই উপর থেকে মাহাত বলে, বের হচ্ছে না, বের হয়ে গেছে। এইসব প্যাকেটগুলো নিয়ে আসো। এবার কি করবেন মিস্টার জাবেদ? আপনার ঘরের খাটের তলায় সুটকেসে এত ড্রাগস এলো কোথা থেকে? জাবেদ চট করে উঠে পড়ে আর রঙ্গনের কলার চেপে ধরে বলে, আমি জানি না, কিছু জানি না। এই ছেলেটা আমাকে ফাঁসিয়েছে, সব এ করেছে। ওর বাবা একটা ড্রাগস ব্যবসায়ী ছিল, এখন ও হয়েছে, আর এখন আমাকে ফাঁসাতে চাইছে। জাবেদ কথা শেষ না করতে জোরে একটা চড় পড়ে জাবেদের গালে। জাবেদ তাল সামলিয়ে না উঠতেই কামিনী জাবেদের কলার ধরে বলে, শয়তান, কুত্তা, তুই কি বললি আমার স্বামী ড্রাগসের ব্যবসা করত? আর একবার বল, তোর মুখ আমি মেরে ভেঙে দিব। এতক্ষণ ধরে চুপচাপ তোর নাটক সহ্য করছি, আর না। তুই সেই দিন আমাদের ঘরে ড্রাগস রেখেছিলি আমার স্বামীকে ফাঁসাতে। তোর জন্য পুরো গ্রামের সম্মানিত একটা মানুষ অপমানিত হয়েছিল সবার সামনে। তাকে জেলে দিও তোর শান্তি হলো না। তারপরও তুই আমাদের মারার চেষ্টা করলি। আমরা যখন নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেলাম, তখন তুই আমার নামে মিথ্যে দুর্নাম ছড়িয়ে আমার স্বামীকে আত্মহত্যা করতে বাধ্য করলি। এক মুহূর্তে আমার সাজানো সংসার শেষ করে দিলি। আমার ছেলেকে পিতৃহারা করলি। তোকে আমি ছাড়ব না, শেষ করে ফেলবো আজকে। কামিনী এত জোরে জাবেদের গলা চেপে ধরেছে যে জাবেদের দম আটকে যাচ্ছে। রঙ্গন ওর মায়ের কাছে গিয়ে ওর মাকে ছাড়িয়ে আনে আর বলে, মা শান্ত হও। এই লোকটাকে দেখে আমারও খুব রাগ হয়, মনে হয় শেষ করে দিই, কিন্তু আমরা তো অপরাধী নই মা, ওকে শাস্তি পেতে হবে। আইন ওকে ওর শাস্তি দিবে, শান্ত হও তুমি। কামিনী ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। বুকের মধ্যে জমানো কষ্ট সব জেগে উঠেছে। রঙ্গন মাকে শান্ত করে বলে, ইন্সপেক্টর মাহাত, প্লিজ ওনাকে নিয়ে যান, দেখবেন ওর যেন সঠিক শাস্তি হয়। হ্যাঁ, আমার বাবার সাথে অন্যায়ের প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু ওর বর্তমানে করা অপরাধের প্রমাণ তো আছে। তার যথাযথ ব্যবস্থা যেন হয়।
মাহাত বলে, হ্যাঁ রঙ্গন, অবশ্যই। চিন্তা করো না, শুধু ড্রাগস নয়, ওর কোম্পানি জাল ওষুধ খেয়ে 20 জন শিশু অসুস্থ, একজন মারাও গেছে। এত সহজেও ছাড়া পাবে না। কনস্টেবল রিফাত, অ্যারেস্ট করো এদের। রঙ্গন বলে, ইন্সপেক্টর মাহাত, জয় কোথায়? মাহাত বলে, বেশি বাড়াবাড়ি করছিল, তাই একটু ডোজ দিয়েছি, আপাতত জ্ঞান হারিয়ে পড়ে আছে। চিন্তা করবে না, 2 বাপ ছেলে তাদের প্রাপ্য শাস্তি পাবে। একটু পর ওপর থেকে ড্রাগস আর আহত অবস্থায় জয়কে নিচে নিয়ে আসে মাহাদের সাথে থাকা পুলিশরা। তারপর মাহাত জয় আর জাবেদকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। সব কিছু দেখে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ছিছি করে। সেই সাথে সবাই বুঝতে পারে জালুফ নির্দোষ। লোকজনের মধ্যে থেকে কয়েকজন বয়স্ক মহিলা কামিনীর কাছে এসে বলে, বোমা, আমাদের মাফ করে দিও। সত্যিটা না জেনে আমরা তোমাদের অনেক খারাপ কথা বলেছি, আমাদের ক্ষমা করে দিও। জালুফের থেকে মাফ চাওয়ার তো উপায় নেই, তোমরা মাফ করলেই ভাববো জালুফ মাফ করে দিয়েছে। কামিনী বলল, আপনাদের কি দোষ চাচি? চোখের সামনে যা দেখেছেন তাই বলেছেন। যদিও আপনারা তো জালুফকে চিনতেন, একটু বিশ্বাস করার দরকার ছিল। তারপরে নিজের মানুষ যেখানে বিশ্বাসঘাতকতা করে সেখানে আপনারা বিশ্বাস করতেন কিভাবে? মহিলাগুলো আবারও বলে, কামিনী, সব তো বুঝলাম, কিন্তু এখন এই মেয়েটা মানে সুপ্তির কি হবে? দেখো না কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। কামিনী বলে, দেখুন চাচি, এখানে আমার কিছু বলার নেই। রঙ্গন যা চাইবে তাই করবে, আর আমি জানি ও ঠিক সিদ্ধান্তই নিবে। সব কিছু দেখে সুপ্তি পাথর হয়ে গেছে। ওর জন্মের সময় ওর মা মারা যায়, তখন থেকে বাবা আর ভাই ওর জীবনের সব কিছু ছিল। বাবার খুব আদরে বড় হয়েছ, যখন যা চেয়েছে তাই পেয়েছে। তবে বাবার এমন কাজ দেখে কি বলবে বা কি করবে বুঝতে পারছে না। রঙ্গন সুপ্তির কাছে গেল। সুপ্তি রঙ্গনের দিকে চেয়ে বলল, আমার বাবার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হয়েছে রঙ্গন। তার জন্য আমার সরি বলা বা না বলা কোনো বিষয় না, তবু ওদের পক্ষ থেকে সরি। নিজের বাবার হত্যাকারীর মেয়েকে আর যাই হোক বউ বানানো যায় না, তা আমি বুঝি, তাই সেই আবদার আমি করব না। আমি বিদেশ ফিরে যাব যত তাড়াতাড়ি সম্ভব। তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই, তুমি তোমার মতো ভালো থাকো। রঙ্গন সুপ্তির হাত ধরল, তারপর বলল, তুমি আমার খুব ভালো বন্ধু সুপ্তি। সেই সাথে তুমি শুধু জাবেদের মেয়ে নও, আমার ফুফুরও মেয়ে। তোমার ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু এটাও সত্যি আমি তোমাকে ভালোবাসি না। তাই বউ হিসাবে তোমাকে মেনে নেওয়া পসিবল নয়। তাই আমাকে ভুলে যাওয়াই তোমার জন্য বেস্ট অপশন। ভালো থাকো সুপ্তি। সুপ্তি আর দাঁড়ালো না, দৌড়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। রঙ্গন ও সুপ্তিকে আটকাতে চায় না, নিজেকে সামলানো দরকার। রঙ্গন ওর মায়ের কাছে এসে বলে, মা চলো, আমাদের এখানের কাজ শেষ। কামিনী বলে, এখন কোথায় যাব বাবা আমরা? রঙ্গন বলে, এইটির সাথে দেখা করবে না? কামিনী বলে, হ্যাঁ, মেয়েটাকে কত একটাবার দেখতে ইচ্ছে করেছে, চল আমাকে ওর কাছে নিয়ে চল। রঙ্গন হাসি মুখে মাকে নিয়ে বেরিয়ে পড়ে আহনাফের বাড়ির উদ্দেশ্যে। 2 দিন হলো এসেছি শ্বশুর বাড়িতে, বাবা রেখে গেছে। বাড়িতে এসে একবার আহনাফ ফোন করেছিল, তবে কেমন আছে জিজ্ঞেস করেনি, বরং যা নয় তাই বলেছে। আমার এত সাহস কেমনে হলো? ওর পারমিশন ছাড়া বাবার বাড়িতে গেলাম। ওর মা একা ছিল বাড়িতে। এবার বাড়ি এসে আমার পাখা ছেটে দিবে, সে নানান কথা। ওর এত কথার মধ্যে আমি আমার কথাটা বলার স্পেস পাইনি, তাই চুপ ছিলাম। মনটা ভালো নেই, তাই চুপ করে শুয়েছিলাম। শ্বশুর শাশুড়ি গেছে বাজারে কিছু কেনাকাটা করতে। তখনই কলিং বেল বেজে ওঠে। ভাবলাম হয়তো শ্বশুর শাশুড়ি এসেছে, কিন্তু দরজা খুলতেই আমি অবাক। এ কি, আমার সামনে দাঁড়িয়ে রঙ্গন ভাই আর মামুনি।
আমি দৌড়ে গিয়ে মামনিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। তারপর ভেতরে নিয়ে এসে চা নাস্তা দিই। অনেক দিন পর দেখা হয়, অনেক কথা বলি। রঙ্গন ভাই বলে আজকে এই গ্রাম থেকে একেবারে চলে যাচ্ছে। তবে আর কিছুদিন পর শুধু গ্রাম থেকে নয়, এই দেশ থেকে চলে যাচ্ছে। এইবার মাকেও সাথে নিয়ে যাবে, তাই শেষবারের মতো দেখা করতে এসেছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর ওরা চলে যায়। মামনি যাওয়ার সময় কেঁদে ফেলে। আমি ওদের বাইরে গাড়ি পর্যন্ত এগিয়ে দিই। ওরা চলে যায়। ওরা চলে যেতে আমি পিছনে ঘুরতেই দেখতে পাই চোখ বড় বড় করে আমার দিকে রেগে তাকিয়ে আছে আহনাফ। তারপর খপ করে আমার হাত ধরে বলে, আচ্ছা এইসব চলছে তাহলে? আমি না থাকার সুযোগে তুই ওই ডাক্তারের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াস। দেখাচ্ছে আজকে তোকে মজা। আশেপাশে কেউ নেই। রাস্তার লাইটগুলো সব অফ। চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। আবার দুটো ছেলে দিয়ার দিকে এগিয়ে আসছে। দিয়া কি করবে ভেবে পায় না। তখনই ভাবে ছেলেগুলো কাছে আসলে ওদের ধাক্কা দিয়ে দৌড়ে চলে যাবে। মনে মনে প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণ পরই ছেলে দুটো দিয়ার দিকে এগিয়ে আসে। ছেলেগুলো একদম দিয়ার সামনে দাঁড়িয়ে। দিয়া মনে বল নিয়ে ছেলে দুটোকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। হঠাৎ ধাক্কা দেওয়ায় ছেলে দুটো রাস্তায় পড়ে যায়। কিন্তু তারপরও ছেলেগুলো উঠে দিয়াকে তাড়া করে। দিয়া ছুটতে থাকে। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। পায়ে খুব জোরে লেগেছে। উঠতেই পারে না। এদিকে ছেলেগুলো খুব কাছাকাছি চলে এসেছে। দিয়া এখন কি করবে ভেবে পায় না। তখন জোরে জোরে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এইদিকে ছেলেগুলো দিয়ার সামনে এসে দাঁড়িয়ে দিয়াকে ফ্যাক ফ্যাক করে হেসে কী সব বলে। দিয়া সব বুঝতে পারে না, তবে এটুকু বুঝছে তাকে খারাপ কিছু বলছে। কথা বলতে বলতেই দুইজনের একজন দিয়ার দিকে হাত বাড়ায়। তখনই কেউ ছেলেটির হাত মুচড়ে ধরে। দিয়া তাকিয়ে দেখে মাহিন। মাহিন একজনের হাত মুচড়ে ধরে, আরেকজনের নাক বরাবর ঘুষি মারে। তারপর দুইজনের পেটে ঘুষি মারে। দুইজনে রাস্তায় পড়ে যায়। তারপর মাহিন দুইজনের পায়ে কয়েকটা লাথি দেয়। ছেলে দুটো কোনো রকম উঠে দৌড়ে পালাতে চায়। মাহিন ধরতে গেলে মাহিনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালায়। মাহিন ওদের পিছনে যেতে চাইলে দিয়ে আটকায়। মাহিন প্রচণ্ড রেগে গেছে। ছেলেগুলোকে কাছে পেলে কী যে করবে তার ঠিক নেই। মাহিনকে শান্ত করতে দিয়া জোরে ঝাপটে ধরে মাহিনকে। মাহিন থামে দিয়ার মুখের দিকে তাকিয়ে। বড্ড ভয় পেয়ে গেছে মেয়েটা। চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, ভয় পেও না দিয়া, আমি আছি তো। দেখি পায়ে লেগেছে? দিয়া বলে, হ্যাঁ। মাহিন পায়ের দিকে তাকিয়ে দেখে পা সত্যি অনেকখানি ফুলে গেছে। ডাক্তার দেখানো জরুরি। সামনে হসপিটাল আছে, কিন্তু আশেপাশে তো কোনো গাড়ি নেই। মাহিন কিছু ভেবে না পেয়ে চুপ করে কোলে তুলে নেয়। দিয়া বারবার নামাতে বলে, কিন্তু মাহিন শোনে না। মাহিন বলে, হাত পা ছড়া বন্ধ করো। হাঁটতে পারলে কোলে নিতাম না, ঠিক আছে? আর যদি বেশি বাড়াবাড়ি করো তো এইখানেই ফেলে যাব। তখন বুঝবে বিদেশ কি। মাহিনের কথা শুনে দিয়া চুপ হয়ে যায়। একটু পরে ওরা হসপিটালে পৌঁছে যায়। ডাক্তার পায়ে ওষুধ লাগিয়ে দিয়ে বলে, তেমন কিছু হয়নি, চিন্তা করবেন না। পা জাস্ট মুচড়ে গেছে। ওষুধ লাগিয়ে দিয়েছি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর একটা পেন কিলার দিয়েছি, খাইয়ে দিন। মাহিন বলে, থ্যাংক ইউ ডক্টর। ডাক্তার চলে যায়। দিয়া বেডে বসে আছে। মাহিন টুল টেনে নিয়ে দিয়াকে বলে, নাও ওষুধটা খেয়ে নাও। আর এখন যেতে পারবে? না, আরেকটু রেস্ট নিবে। দিয়া বলে, যেতে পারবো, ব্যথা অনেকটা কমে গেছে। মাহিন বলে, তাহলে চলো। তা হাঁটতে পারবে? দিয়া বলে, হ্যাঁ পারবো। একটা কথা। মাহিন বলে, কি? দিয়া বলে, থ্যাংক ইউ। আজকে আপনি সময় মতো না আসলে আমার খুব বড় বিপদ হতো। থ্যাংক ইউ। মাহিন বলল, ওয়েলকাম। তা এখন কি আমরা ফ্রেন্ড হতে পারি? দিয়া বলে, ভেবে দেখি। মাহিন হেসে বলে, ওকে ম্যাডাম, সময় নিয়ে ভাবুন।
এখন ধীরে ধীরে উঠো, আমাকে ধরো, আর সাবধানে হাঁটো। দিয়া ধীরে ধীরে উঠে মাহিনের সাথে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে রিয়া আর রিয়ার মা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। দিয়াকে দেখে দৌড়ে গিয়ে ধরে। মাহিন রিয়াকে ফোন করে আগেই সব বলেছে, তাই কেউ আর কোনো প্রশ্ন করে না। দিয়া যাওয়ার সময় মাহিনের কানে কানে বলে, ভেবে দেখলাম আমরা ফ্রেন্ড হতেই পারি। মাহিন বলে, শিওর? দিয়া বলে, মাহিন বলে, ওকে ফ্রেন্ড, রেস্ট করো তাহলে, কালকে দেখা হবে, গুড নাইট। দিয়া বলে, গুড নাইট। কি হচ্ছেটা কি আহনাফ? আমার হাতটা ছাড়ো, লাগছে আমার। আহনাফ আরও শক্ত করে ধরে বলে, হ্যাঁ, আমি ধরলে তো এখন ভালোই লাগবে না, এখন তো ওই ডাক্তারকে খুব ভালো লাগে। এই জন্য বাড়িতে কেউ নেই জেনেই চলে এসেছে দেখা করতে। ভাগ্যিস আমি চলে এসেছিলাম, তাই দেখতে পেলাম তোমার এই সুন্দর মুখের আড়ালে কুৎসিত চেহারা। আমি এক ঝটকায় আহনাফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বললাম, চুপ করো, আর একটা কথা বলবে না। ছি আহনাফ, আমি তোমাকে এরকম ভাবিনি। সব কিছু না দেখে মন্তব্য করা অন্যায়, তুমি জানো না? আর এই চিনলে এতদিনে আমাকে? আসলে কি জানো, মেয়ে মানুষের চরিত্রে দাগ লাগানো খুব সোজা, তাই তোমরা পুরুষরা যখন যা ইচ্ছা তাই বলতে পারো। কই, আমি তো বলতে পারলাম না, চিৎকার করে জিজ্ঞেস করতে পারলাম না তোমার ফোন অন্য মেয়ে মানুষ কেন রিসিভ করে, তোমার ফোনে অন্য মেয়ে মানুষ কেন মেসেজ করে। জান, আমি তোমাকে খুব মিস করছি। তুমি কই, কখন আসছো? অপেক্ষা করছি আমি। কি হলো, কথা বলছো না কেন? বাসায় বউকে রেখে যাবে, আবার বিশ্বাস করবে না, তা তো হবে না। তো আমরা বউরা তোমাদের কিভাবে বিশ্বাস করে তোমার সংসার ধরে বসে থাকব? আমরা তো তাও চাইলেই যখন ইচ্ছা বের হতে পারি না, তোমরা তো পারো। যখন তখন রেস্টুরেন্টে সুন্দরী পিয়েকে নিয়ে খেতে পারো, মাঝে মাঝে হাতে হাত রেখে ঘুরেও বেড়াও। আহনাফ আমার কথা শুনে ঘাবড়ে যায়, আমাকে বলে, কি বলছে এসব? কে বলেছে এইগুলা? আমি আহনাফের হাত ছাড়িয়ে আমার ফোন থেকে কয়েকটা ছবি আহনাফকে দেখাই, যেখানে ওর পিয়ের সাথে রেস্টুরেন্টে খাচ্ছে, হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আহনাফ বলে, এইসব কে পাঠিয়েছে ইতি? তুমি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছ? আমি হেসে বলি, গোয়েন্দা নয় আহনাফ, আমার ফুফাতো ভাই তোমার ওখানে নতুন চাকরি পেয়েছে, সেই শুনেছে তোমার আর পিয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা, তারপর খেয়াল করে ছবিও তুলেছে। আসলে সেই দিন আব্বা যখন আমাকে বাসাতে নিয়ে যাওয়ার কথা বলছিল, তুমি রাজি হওনি। আসলে এইটাই তো কারণ, আমি থাকলে তুমি তোমার পিয়ের সাথে ঘুরতে পারবে না। আহনাফ রেগে গেল প্রচণ্ড, আর চিৎকার করে বলল, শাট আপ ইতি, যা নয় তাই বলছো তুমি। হ্যাঁ, আমার পিয়ের সাথে আমার ভালো সম্পর্ক, তার মানে এই নয় যে কোনো খারাপ সম্পর্ক। হ্যাঁ, একসাথে খেতে গেছি, তাতে কি হয়েছে? একসাথে কাজ করতে গেলে কত কি করতে হয়, সেটা তো তুমি গ্রামের খ্যাত মেয়ে বুঝবে না। আমি আর কিছু বললাম না, আসলে আমি তো গ্রামের খ্যাত, কিন্তু কি দরকার ছিল গ্রামের খ্যাতকে বিয়ে করার? চুপচাপ ঘরে চলে গেলাম। তারপর বাথরুমে গিয়ে লম্বা শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে বাইরে এসে দেখি আহনাফ বসে আছে। আমি কিছু বললাম না, চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম। হঠাৎ মাথাটা ঘুরে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি ধূপ করে মেঝেতে পড়ে গেলাম। সকালে রোদ চোখে লাগতেই চোখ খুললাম, দেখি ঘরে শুয়ে আছে। পাশে আহনাফ ঘুমিয়ে আছে, মাথাটা এখনো ব্যথা করছে। হঠাৎ হঠাৎ এইভাবে মাথা ব্যথা সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালো একটা ডাক্তার দেখাতে হবে এইবার। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে যেতেই শাশুড়ি মা বলল, এ কি মা ইতি, উঠে এসেছিস কেন? শরীর ভালো লাগছে এখন? কি হয়েছিল কালকে?
বারান্দায় জ্ঞান হারিয়ে পড়েছিলে। আমি বললাম, আসলে মা, জানি না, ইদানিং মাঝে মাঝে মাথাটা প্রচণ্ড ব্যথা করে, আবার মাথা ঘুরে চারিদিক অন্ধকার হয়ে আসে। কি হচ্ছে বিষয়টা বুঝছি না। শাশুড়ি মা বলে, ব্যাপারটা তো সুবিধার নয় ইতি। দাঁড়া, আহনাফকে বলি আজকে তোকে শহরের বড় ডাক্তার দেখাতে। এরকম মাথা ব্যথা তো ভালো না। আমি বললাম, থাক মা, দেখি কিছুদিন। শাশুড়ি মা বললেন, এটা কেমন কথা ইতি? অসুখ নিয়ে বসে থাকলে চলবে না। দাঁড়া, আহনাফকে ডাকি। এই আহনাফ, আহনাফ শোন, বাইরে আয়। আহনাফ বাইরে আসে, তারপর বলে, কি হয়েছে মা, ডাকছো কেন? শাশুড়ি মা বলে, দেখ বৌমার শরীরটা ভালো নেই, মাঝে মাঝে নাকি প্রচণ্ড মাথা ব্যথা করে। যা, বৌমাকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখিয়ে আয়। আহনাফ বলে, ঠিক আছে। ইতি রেডি হয়ে নাও। শাশুড়ি মায়ের সামনে আমি আর কিছু বললাম না, চুপচাপ ঘরে গেলাম। তারপর বললাম, মা আসলে বেশি টেনশন করছে, তাই বলছিল ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, আমি ঠিক আছি। আহনাফ আমাকে চেপে ধরে বলে, প্লিজ এইসব নাটক বন্ধ করো, চুপচাপ রেডি হয়ে নাও, ডাক্তার দেখিয়ে আসি। সকাল সকাল আমার মেজাজ খারাপ করে দিও না। আমি আর কিছু বললাম না, রেডি হলাম। তারপর খাবার খেয়ে দুইজন বেরিয়ে গেলাম। ডক্টর অরিন্দম খুব বড় ডাক্তার, ব্রেন টিউমার সার্জন, আমাকে দেখলেন। আমি সব কিছু ভেঙে বললাম। উনি বেশ কয়েকটা টেস্ট দিলেন আর বললেন সামনের সপ্তাহে আবার দেখা করতে। আমরা চেম্বার থেকে বেরিয়ে টেস্ট করতে ল্যাবে গেলাম। সব টেস্ট করলাম, মোটামুটি 25,000 টাকা খরচ হলো। আহনাফ মুখটা কেমন যেন করে রইল, সারা রাস্তায় কিছু বলল না। বাড়িতে এসে আমি ফ্রেশ হতে গেলাম, হঠাৎ মাথায় আবার ব্যথা শুরু হলো। মাথা ব্যথায় দম আটকে যেতে লাগলো। শাশুড়ি মাকে বলতেই উনি মলম নিয়ে এসে লাগিয়ে দিলেন, মাথা মাসাজ করে দিলেন। কিন্তু আহনাফ কেমন যেন দূরে দূরে সরে রইল। শাশুড়ি মা বিষয়টা খেয়াল করলেন। একটু পর আমাকে রেখে আহনাফকে ডেকে বাইরে গেল। আমার মনে খুব আগ্রহ হলো ওদের কথা শুনতে, তাই আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম। শুনতে পেলাম শাশুড়ি মা বলছে, কি সমস্যা আহনাফ তোর? ইতিকে ইগনোর করছিস কেন? মেয়েটা অসুস্থ, একটু পাশে থাকতে পারিস তোর? আহনাফ বলে, কি করা লাগবে মা? এখন কি ওর মাথা টিপে দিতে হবে আমার? শাশুড়ি মা বলে, এটা কি ধরনের কথা আহনাফ? এই শিখিয়েছি আমি তোমাকে? আহনাফ বলে, মা প্লিজ চুপ করো। এমনিতে এতগুলো টাকা আজকে গচ্ছা গেল, আবার 7 দিন পরে যেতে বলেছে ডাক্তার, সেই দিন কত টাকা যাবে কে জানে। শাশুড়ি মা বললেন, ছি আহনাফ ছি, আমি এতদিন ভাবতাম তোর বাপ দাদার থেকে তুই অন্তত আলাদা, কিন্তু না, বংশের ধারা কি যায়। ছি, লজ্জা হচ্ছে, তুই আমার ছেলে। আহনাফ বলে, লজ্জা লাগলে বলো না ছেলে, যত সব। এই বলে আহনাফ চলে যায়। শাশুড়ি মা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। হয়তো তিনিও প্রচণ্ড অবাক হচ্ছে আহনাফের এই রকম ব্যবহারে। তবে আমি খুব করে বুঝছি ওর জীবনে নতুন কারা আগমনের বার্তায় ওর এত পরিবর্তন। কেন যেন কান্না আসলো, তবে ঠিক করলাম ওর টাকায় আমি চিকিৎসা করাবো না। 7 দিন কেটে গেল, আমার মাথা ব্যথা আরও বেড়ে গেছে, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করি। আহনাফও ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে না, আমিও কিছু বলি না। আহনাফ চাকরিতে আবার চলে গেল। আহনাফ ডাক্তারের কাছে নিয়ে গেল না, তাই আবারও শাশুড়ি মায়ের জোরাজোরিতে শ্বশুরমশাইয়ের সাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে সমস্ত রিপোর্ট দিলাম। রিপোর্ট দেখে ডাক্তারের মুখটা বেশ ঘাবড়ে গেল। আমাকে বাইরে যেতে বলল। বুঝতে পারলাম বেশ বড় কিছু হয়েছে। কিছুক্ষণ পর শ্বশুরমশাই মুখ ভার করে বের হলেন। আমি অনেকবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? শুধু বললেন, কিছু না, বাড়ি চলো। আমি আর কিছু বললাম না, বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে শ্বশুরমশাই
শাশুড়ি মাকে কি যেন বললেন, শাশুড়ি মা কেঁদে ফেললেন। এদিকে আমার মাথা আরও ব্যথা শুরু হলো। চুপচাপ ঘরে শুয়ে রইলাম। একটু পরে মা বাবা এলো। মা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। বাবাও কাঁদছে। আমি যে জানতে চাইব সেই শক্তি পেলাম না। মাথা ব্যথায় চিৎকার করতে লাগলাম। শ্বশুরমশাই আর কোনো উপায় না পেয়ে অ্যাম্বুলেন্স কল করলেন। রাতে আমাকে হাসপাতালে ভর্তি করালেন। এর মধ্যে শ্বশুরমশাই অনেকবার আহনাফকে ফোন করেছে, কিন্তু আহনাফ ফোন রিসিভ করেনি, আবার ব্যাকও করেনি। এইদিকে হাসপাতালে নিয়ে এসে 3টি ইঞ্জেকশন পুশ করেছে। স্যালাইন চলছে। ডাক্তার অরিন্দম বলছে ঢাকায় শিফট করাতে। এইখানে এত বড় অপারেশন করা সম্ভব না। অবচেতন অবস্থায় শুনলাম শ্বশুরমশাই আমার বাবাকে বলছে আমার ব্রেন টিউমার হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করাতে হবে, আর অপারেশন ঢাকায় করাতে হবে। সব খরচ মিলিয়ে প্রায় 20 লক্ষ টাকা লাগবে। কি করবে এখন? কথাটা শুনে আমার বাবা হাউমাউ করে কাঁদতে শুরু করে। আসলেই তো, আমার বাবার তো সামর্থ্য নেই যে এত টাকা দিবে। শ্বশুরমশাই বললেন, দেখুন ভাই সাহেব, আমার কাছে 1,05,000 টাকা আছে, কিন্তু এতে তো কিছুই হবে না। দেখি আনাফের সাথে কথা বলি, ও কোনো ব্যবস্থা করতে পারে কিনা। বাবা বলে, আমি কি করব ভাই? আমার তো ভিটে মাটি ছাড়া কিছু নেই। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে চলি। শ্বশুরমশাই বলে, আচ্ছা। আহনাফ ফোন ধরেছিল, সবটা ওকে বলেছি। ও আসছে, দেখি কি বলে। ওরা চলে গেল, কিন্তু অবচেতন মনে আমি বুঝলাম আমার সময় ঘনিয়ে এসেছে। এত টাকা কোথা থেকে আসবে? আমার বাবার তো সামর্থ্য নেই। আর শ্বশুরের অনেক সম্পত্তি থাকলো, সেইগুলো তার ছেলে মেয়ের জন্য বরাদ্দ। ছেলের বউ তো পরের মেয়ে, পরকেই সেটা বুঝতে হবে। পরের দিন সকালে আহনাফ আসে, সব শুনে বলে ওর কাছে 2 লাখ টাকা আছে, এর বেশি নেই। ঘুরে ফিরে আমার বাবাকে বাকি টাকাটা ব্যবস্থা করার জন্য কথা বলে। বাবা সব কথা শুনে আমার পাশে নিশ্চুপ হয়ে বসে চোখের জল ফেলে। বাবার মুখ দেখে আমার খুব কষ্ট হয়। মনে মনে আল্লাহকে কতবার বলি, ও আল্লাহ, এইসব টানাটানির মধ্যে আমাকে না রেখে প্লিজ আমাকে উঠিয়ে নাও। কিন্তু আল্লাহর মর্জি হয়তো অন্য রকম, তিনি আমাকে কষ্ট দিতে চান। তাই তো হাসপাতালে 7 দিনের বিল আসে 1 লক্ষ টাকা। আহনাফ বিল দিয়েই সরাসরি বাবাকে বলে, দেখুন, আপনি যদি টাকার ব্যবস্থা করতে না পারেন, তাহলে তো অযথা হাসপাতালে ভর্তি করে রেখে কোনো লাভ নেই, বরং সপ্তাহে সপ্তাহে লাখ লাখ টাকা বিল। এর থেকে বাড়ি নিয়ে যাই, টাকার ব্যবস্থা হলে অপারেশন করলেই হবে। বাবা আর কি বলবে? সেই দিনে হাসপাতাল থেকে আমাকে ডিসচার্জ করে বাবার সাথে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম প্রথম আহনাফ শ্বশুরমশাই শাশুড়ি খোঁজখবর নিতেন। তারপর সময় যেতে থাকলো। দিনের পর সপ্তাহ গেল, সপ্তাহের পর মাস গেল। ধীরে ধীরে আহনাফও 7 দিন পর একবার ফোন দিত, শ্বশুর শাশুড়ি আর আসতো না। এইভাবে 6 মাস গেল। বাবা যতটুকু পারত ওষুধ এনে দিত। এইদিকে মাথা যন্ত্রণায় আমি পাগল। চেহারা দেখে আমাকে চেনার উপায় নেই। গরিবের ঘরে পদ্মফুল শুকিয়ে নষ্ট হয়ে গেছে। আহনাফ 3 মাস আগে শেষবার আমাকে দেখে গেছে, তাও একটা বার আমার কাছে এসে বসেনি। দরজা থেকে দেখে কাজ আছে বলে চলে গেছে। আমি অবশ্য বুঝেছিলাম এইটাই হয়তো আমাদের শেষ দেখা, কারণ আহনাফ আমাকে নয়, আমার সৌন্দর্য, আমার রূপকে ভালোবেসেছে। তাই তো রূপ নেই, তাই ওর ভালোবাসাও নেই। ঘরে আনমনে বসেছিলাম, হঠাৎ মা কাঁদতে কাঁদতে ঘরে আসলো আর বলল, মা রে, তোর সর্বনাশ হয়ে গেল রে, তোর সর্বনাশ হয়ে গেল। আমি বললাম, কান্না থামাও মা, কি হয়েছে বলো। মা বলল, আহনাফ বিয়ে করে নতুন বউ বাড়ি এনেছে। আমি চমকালাম না, আমি জানতাম এমনটা হবে। তাই মাকে বললাম, মা,
কাঁদছো কেন? এটা তো হওয়ারই ছিল। ভালো করেছে। কতদিন এইভাবে থাকবে বলো? মা কিছু বলল না, ঘর থেকে বেরিয়ে গেল। আমিও ঘরের দরজা আটকে দিলাম। সারাদিন দরজা খুললাম না। মা বাবা অনেক ডেকেছে, বলেছে একটু একা থাকতে দাও। তারাও একসময় বিরক্ত হয়ে ঘরে চলে গেছে। রাত যখন গভীর, সবাই ঘুমে বিভোর, আমি দরজা খুললাম। চুপচাপ বেরিয়ে গেলাম বাড়ি থেকে, নদীর উদ্দেশ্যে। এই জীবন আর রাখতে চাই না, আর কষ্ট পেতেও চাই না। সবার সব বোঝা আজকে দূর করে দিব। নদীর পাড়ে যেতে যেতে সবার কথা মনে হলো। আহা, আহনাফের মুখোশ পরা মুখটা বারবার মনে হলো। কি অভিনয়টাই না করলো। মনে হতো খুব ভাগ্যবান আমি, যে আহনাফের মতো স্বামী পেয়েছি। কিন্তু মাত্র এই কয়টা দিনের দূরত্ব সহ্য হলো না, নতুন সঙ্গী নিয়ে চলে এলো। আসলে অসুস্থ না হলে মানুষই চেনা হতো না। সারাটা জীবন একটা মুখোশ পরা লোকের সাথে জীবন কাটাতে হতো। কথাগুলো ভাবতে ভাবতেই নদীর পাড়ে চলে আসলাম। বর্ষাকাল, নদীর পানি অনেক গভীর, স্রোতও অনেক। শরীরে এত শক্তিও নেই যে সাঁতার কেটে স্রোত থেকে বাঁচব। নিজের ভাগ্যের কথা ভেবে একবার হাসলাম। তারপর মা বাবার থেকে ক্ষমা চাইলাম। জানি আত্মহত্যা মহাপাপ, তবুও বাঁচার আর কোনো উদ্দেশ্য পেলাম না। চোখ বন্ধ করে ঝাঁপ দিতে লাগলাম। তখনই কেউ খপ করে আমার হাতটা ধরল আর চিৎকার করে বলল, কি করছিসটা কি পদ্মফুল? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি পেছনে ঘুরলাম। এ কি, রঙ্গন ভাই? রঙ্গন ভাইকে দেখে কেন যেন কান্না পেল। শক্ত করে ওকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলাম। রঙ্গন ভাইও শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল আর বলল, কাঁদিস না পদ্মফুল, আমি চলে এসেছি, তোর সব কষ্ট দূর করে দিব। কি করতে যাচ্ছিলি পদ্মফুল? আমি আর একটু দেরি করলে কি হতো? এই 6 মাসে এত কিছু হয়ে গেছে, তুই একটা বার জানালি না আমাকে? রঙ্গন ভাই আমার মাথা উঁচু করে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। আমি কাঁদতে কাঁদতে বললাম, কেন বাঁচালে আমাকে? ছেড়ে দাও আমাকে রঙ্গন ভাই। আমি আর বাঁচতে চাই না। আমি আর কারো বোঝা হতে চাই না। এই দেখো না আমার কি অবস্থা। আমাকে লোকে দেখলে এখন ভয় পায়। আমার স্বামীও আমাকে চায় না। বাবা মা কতদিন আমাকে টানবে? আমি বাঁচতে চাই না এইভাবে রঙ্গন ভাই, আমি বাঁচতে চাই না। রঙ্গন ভাই বলে, কিসের বোঝা পদ্মফুল? মা বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না, আর আমার কাছে তুই কখনো বোঝানোস। আচ্ছা, এত কিছু ঘটে গেছে, তুই একটাবার আমাকে জানালি না? আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কালকে জানলাম তুই নাকি খুব অসুস্থ। তোকে অনেকবার ফোনও করলাম, কিন্তু ফোন বন্ধ। তাই কালকেই টিকিট কেটে চলে এসেছি। আস্তে আস্তে রাত হয়ে গেছে। রাস্তা থেকে দেখলাম একটা মেয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে। এত রাতে একটা মেয়ে নদীর এত ধারে দাঁড়ানো আমার ভালো ঠেকেনি, তাই কাছে আসলাম। কিন্তু আমি তো অবাক তোকে এইভাবে এখানে দেখে। কি হয়েছে বল আমাকে পদ্মফুল। আর তোর কাছে তো আমার নাম্বার ছিল, একটা বার জানাতে আমাকে। তোকে তো বলেছিলাম যে কোনো প্রয়োজনে একবার শুধু আমাকে ফোন করবি। আমি তো তোর সুপারম্যান, আর তোর সুপারম্যান তো সব পারে। তাহলে একটাবার আমাকে বিশ্বাস করতে পারলি না? আমি বললাম, তোমাকে কি বলতাম রঙ্গন ভাই, আমি অসুস্থ, আমার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমার স্বামীর সামর্থ্য আছে আমার চিকিৎসা করার, কিন্তু সে করবে না। প্লিজ তুমি আমাকে সাহায্য করো। তুমি তো আমাকে চেনো রঙ্গন ভাই। তোমার পদ্ম ফুলে টাকা না থাক, আত্মসম্মান যথেষ্ট আছে। রঙ্গন বলল, তোর কি মনে হয় পদ্মফুল, তোর অসুস্থতার খবর কি যথেষ্ট ছিল না আমার তোর কাছে আসার? আর রঙ্গন থাকতে তার পদ্মফুলের চিকিৎসার টাকার জন্য বন্ধ থাকবে? এটা রঙ্গন কখনো হতে দেবে? কি হয়েছে সবটা আমাকে বল। আমি হাসলাম।
তারপর বললাম, কি আর হবে? জানো, বিয়ের সময় সবাই আমাকে বলেছিল আমি নাকি খুব ভাগ্যবতী। এত সুন্দর বর, এত বড়লোক শ্বশুর বাড়ি কজন পায়? বিশ্বাস করো, বিয়ের পর কিছুদিন সত্যি খুব ভালো ছিলাম। আহানাব খুব ভালোবাসত আমাকে, কিন্তু সময় যেতে যেতে আহানাব বদলে যেতে থাকলো। আমাদের দূরত্ব বেড়ে গেল। এর মধ্যে আমি অসুস্থ হলাম। জানলাম আমার ব্রেন টিউমার। সার্জারি করতে 20 লক্ষ টাকা লাগবে। শ্বশুরমশাই 5 লক্ষ টাকা দিতে চাইলেন। আহানাব 2 লক্ষ দিতে চাইল, আর বাকিটা আমার বাবাকে ব্যবস্থা করতে বলল। তুমি বলো, বাবা কোথায় পাবে এত টাকা? বাবা টাকা দিতে পারেনি, তাই হাসপাতাল থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। প্রথম প্রথম আহানাব আমার শ্বশুর শাশুড়ি খোঁজখবর নিত, দেখতে আসতো, কিন্তু ধীরে ধীরে সব বন্ধ করে দিল। আর কালকে শুনলাম আহানাব বিয়ে করেছে, আবার নতুন বউ নিয়ে বাড়িতেও এসেছে। এখন বলো আমার কি করা উচিত? আমার শরীর তো ভালো নেই, মাথা ব্যথায় মাথা ফেটে যায়। যখন তীব্র মাথা ব্যথা করে মনে হয় শেষ করে দিই নিজেকে। আবার যেই সময়টায় স্বামীর প্রচণ্ড সাপোর্ট দরকার, সেই সময় সে পাশে থাকা দূর, আমাকে আরো মানসিক যন্ত্রণা দিচ্ছে। কি করব আমি বলো? রঙ্গন ভাই আমার হাত শক্ত করে ধরে বলল, চিন্তা করিস না পদ্মফুল, শান্ত হ। কেউ না থাকলেও আমি সবসময় তোর পাশে আছি। চল এখন বাড়িতে, চাচা চাচি টেনশন করবে। আমি কিছু বলার আগে মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। আমি মাথা ধরে চিৎকার করে উঠে জ্ঞান হারালাম। চোখ খুলল ভোরের আলোয়। দেখলাম আমাকে জড়িয়ে ধরে মা শুয়ে আছে, পায়ের কাছে বাবা বসে আছে, আর চেয়ারে রঙ্গন ভাই। আমার চোখ খোলা দেখে মা বললেন, ও মা, কেমন লাগছে এখন? ভালো লাগছে? বাবা উদ্বিগ্ন ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে বসলাম, তারপর বললাম, এখন ভালো লাগছে মা। মা বলল, আচ্ছা তুই একটু বসে থাক, আমি সবার জন্য কিছু খাবার ব্যবস্থা করি। এই বলেই মা চলে গেল। এর মধ্যেই বাবা কেঁদে উঠে বললেন, কোথায় যাচ্ছিলি কালকে মা? আমাদের ওপর অভিমান করে? জানি বাবা হিসেবে আমি ব্যর্থ। নিজের মেয়েকে চিকিৎসা করাতে না পেরে তিলে তিলে মৃত্যুর জন্য ফেলে রেখেছি, কিন্তু তাই বলে তুই আমাদের না জানিয়ে চলে যাচ্ছিলি? কি হতো যদি ডাক্তারবাবু তোকে না দেখতে পেত? বুঝলাম রঙ্গন ভাই সবটা বলেনি, ভালোই করেছে, অযথা মানুষ দুটো কষ্ট পেত। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, কেঁদো না বাবা, দেখো তো আমার কি কিছু হয়েছে? আমি তো একদম ঠিক আছি। আসলে আমার কই মাছের জান, এত সহজে আমার কিছু হবে না। হলে তো কবেই। মো কথাটা শেষ করার আগেই রঙ্গন বলে, তুই চুপ করবি ইতি, এইসব বাজে বাজে কথা আমি শুনতে চাচ্ছি না তোর মুখে। তোর কিছু হবে না। আমি আজকেই তোকে নিয়ে ঢাকায় শিফট করব, আর আজকেই হাসপাতালে ভর্তি করাবো। দরকার হলে বিদেশ নিয়ে যাব। দেখিস তুই ঠিক সুস্থ হয়ে যাবে। আমার সাথে এত আপনজনের মতো কথা বলায় বাবার মুখে নানা প্রশ্ন জমাট বেঁধেছে। আমি বুঝতে পেরে বললাম, বাবা, ওকে তুমি চিনতে পারোনি তাই না? বাবা বললেন, চিনি তো, উনি আমাদের হাসপাতালের আগের ডাক্তার। এখন তো ওনার বন্ধু এখানে আসে। উনি আসেন না, কিন্তু তোর সাথে কথা বলছে, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত তোরা। আমি বললাম, অনেক দিনের পরিচিতই তো বাবা, সেই ছোট্টবেলা থেকে চিনি। ও আমার সুপারম্যান রঙ্গন ভাই, জালফ চাচার ছেলে। বাবা আরও একবার তাকালো রঙ্গন ভাইয়ের দিকে, তারপর বলল, হ্যাঁ, মুখটা তো অনেকটাই জালফের মতো। এই জন্যই বারবার মনে হতো ডাক্তারবাবুকে কোথায় যেন দেখেছি। তা বাবা, তোমার মা কেমন আছেন? কোথায় আছে এখন? রঙ্গন বলে, চাচা, মা ভালো আছে। মা আমার সাথে এখন নিউ ইয়র্কে থাকে। কিছু কাজের জন্য 2 দিন আগে ইন্ডিয়া এসেছিলাম। তখন আমার এক ফ্রেন্ড জানালো ইতির কথা। আমি যদি আগে জানতাম
এইভাবে কখনোই ইতিকে ফেলে রাখতাম না, এত কষ্ট ওকে পেতে দিতাম না। প্লিজ চাচা, আপনি অনুমতি দিন আমাকে ওর চিকিৎসা শুরু করার। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি আর লেট করতে চাই না। আপনি অনুমতি দিলে আমি আজকেই আপনাদের নিয়ে ঢাকায় রওনা দিতে চাই। বাবা এবার উঠে দাঁড়ালেন, তারপর রঙ্গন ভাইকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কেঁদে উঠলেন। আসলে দীর্ঘদিন পর যখন মানুষ আশার আলো দেখে, হয়তো এইভাবেই আবেগপ্রবণ হয়ে থাকে। বাবা একটু পর রঙ্গন ভাইকে ছেড়ে দিলেন, তারপর চোখ মুছতে মুছতে বললেন, বাপ, তুমি সত্যি বলছো? তুমি আমার মেয়ের চিকিৎসা করাবে? সত্যি বলছো? রঙ্গন ভাই বলল, হ্যাঁ চাচা, আপনি চিন্তা করবেন না, ইতির দায়িত্ব এখন থেকে আমার। বাবা আবারও বললেন, জানো বাপ, মেয়েটা যখন যন্ত্রণায় ছটফট করে আমার কলজাটা ফেটে যায়। মনে হয় জীবনে কি পাপ করেছিলাম যে আমার ফুলের মতো মাইয়াটা এত কষ্ট পাচ্ছে, আর আমি বাবা হয়ে তা শুধু দেখছি। বাপ, তুমি আমার মাইয়াডারে সুস্থ করে দাও। আমার তো দেওয়ার মতো তেমন কিছু নাই, কিন্তু দেখো, আল্লাহ তোমার ভালো করব। বাবার কান্নার শব্দে মা ঘরে আসে, তারপর বলে, কি হয়েছে ইতির বাপ? বাবা কান্নাকাটি বন্ধ করে হাসি হেসে বলে, ইতির মা, আমাদের কষ্টের দিন শেষ হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই দেখো, জালফের ছেলে, হ্যাঁ, আমাদের ছোট্ট রঙ্গন কত বড় হয়ে গেছে, কত বড় ডাক্তার। ও বলেছে আমার ইতির চিকিৎসা করাবে, আমার ইতি ভালো হয়ে যাইব। মাও কেঁদে উঠল, রঙ্গনের হাত ধরে বলল, বাবা, তোমাকে কি বলবো, আমার তা বলার ভাষা নাই। দেখো, তোমার অনেক ভালো হবে, আল্লাহ তোমাকে সকল সুখ দিব। রঙ্গন ভাই মাকে বলে, চিন্তা করবেন না চাচ্ছি, ইতির কিছু হবে না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আজকে আমরা ঢাকায় যাব। যত তাড়াতাড়ি সম্ভব ইতির চিকিৎসা শুরু করতে হবে। মা চোখ মুছে তারপর বলল, বাবা, তোমার হয়তো মনে হতে পারে আমরা লোভী, যে একবার তুমি বলছো আমাদের মেয়ের চিকিৎসা করাবে, অমনি আমরা রাজি হয়ে গেলাম। কিন্তু বাবা, এছাড়া যা আমাদের কিছু করার নেই। তোমার চাচার এই বাড়িটুকুই সম্পদ, এটা বেচলেও 20 লক্ষ টাকা হবে না। কিন্তু চোখের সামনে মেয়ের মৃত্যু আমরা মা বাবা কিভাবে সহ্য করি? লোকে যদি লোভী বলে, বলুক, কিছু যায় আসে না আমাদের। আমাদের কাছে মেয়ের জীবন বাঁচানোই এখন সব। তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো। ইতির বাবা, যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি নাস্তা দিই, তারপর সব গুছিয়ে নিই আল্লাহর নাম নিয়ে। রঙ্গন ভাই বললেন, চাচি, আমাকে আপনার ছেলে মনে করুন, তাহলে আর কিছু মনে হবে না। চাচা চলুন, ফ্রেশ হয়ে এসে খেয়ে নিই, আমার কিন্তু খিদে পেয়েছে। বাবা তাড়াতাড়ি করে রঙ্গন ভাইকে নিয়ে চলে গেলেন। মাও খুশি মনে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, হায় রে ভাগ্য আমার, যেখানে অন্য কেউ এত ভাবছে আমার জন্য, সেইখানে নিজের স্বামী একটাবার খোঁজও নেয় না। নিজের ওপর নিজেরই হাসি এলো। তারপর ধীর পায়ে বাইরে গেলাম। অনেক দিন পর সবাই আনন্দ করে খেতে বসেছে। মা রুটি বানিয়েছে, সাথে আলু ভাজি আর সেমাই। রঙ্গন ভাই সেটাই তৃপ্তি করে মাটিতে বসে খাচ্ছে। আমি মানুষটাকে দেখে সত্যি অবাক হই, এত ভালো মানুষও হয়। বাবা আর রঙ্গন ভাইয়ের খাওয়া শেষের দিকে আমি রুটি আর ভাজি নিয়ে 2 বার মুখে দিয়েছি। তখনই দেখি গেটে আহনাফ দাঁড়িয়ে। এতদিন পর আহনাফ ভেতরে আসার পরপরই সাথে শ্বশুরমশাই, চেয়ারম্যান সহ আরও কিছু গ্রামের লোক ভেতরে আসে। বাবা খাওয়া শেষ করে উঠে বলে, বাবা আহনাফ, তুমি এই সময়, তাও ওনাদের নিয়ে? আহনাফ বলে, দেখুন, নিশ্চয়ই শুনেছেন আমি বিয়ে করেছি। প্রথমে ভেবেছিলাম ইতিও আমার বউ থাকবে, কিন্তু আমার নতুন বউ কোনোভাবেই ইতিকে মানছে না। তাই আমি হেসে বললাম, তাই তুমি এসেছ একেবারে সম্পর্কটা শেষ করতে? যদিও মনের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন যেটুকু আছে খাতায় কলমে।
তবে এত লোক না নিয়ে আসলেও পারতে। আচ্ছা কাগজ দাও, কোথায় সই করতে হবে করে দিচ্ছি। আমার কথা বলার সাথে সাথেই একটা লোক কিছু কাগজ আমার সামনে নিয়ে আসে আর বলে সই করতে। আমি চুপচাপ সই করে দিই। আমার শ্বশুর মশাই আমার বাবার হাতে 2 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে বললেন, এই যে কাবিনের 2 লক্ষ টাকা, বিয়ের সময় যে গয়নাগুলো দিয়ে কাবিন শোধ করা হয়েছিল সেগুলো আমাদের পারিবারিক গয়না, তাই ওগুলো রাখা হয়েছে। আমি বললাম, এই টাকাটাও নিয়ে যান। যদিও কাবিন আমার হক, তবুও আমি সেটা মাফ করে দিলাম। হতে পারি আমরা গরিব, কিন্তু আপনাদের মতো গরিব নই যে স্ত্রীর অসুস্থতায় তাকে চিকিৎসা না করে ছেড়ে দিতে হয়। আহনাফ রেগে বলল, কি বললি তুই? তুই অপমান করছিস আমার বাবাকে। আয়নায় গিয়ে নিজের চেহারা দেখ, তারপর ফটর ফটর কথা বলিস। বাবা চলো তো, ওর মুখ দেখলেও ঘৃণা করে। কথাটা বলি মুখ ঘুরিয়ে ওরা চলে গেল। মা চিৎকার করে নানা সাপ সাপান্তর করতে লাগলো, কিন্তু আহনাফের কথাটা আমার পুরো শরীরে কাটার মতো আঘাত করলো। মনে হলো এই জীবন না রাখাই উত্তম। আমি দৌড়ে ঘরে যেতে লাগলাম। রঙ্গন ভাই আটকালো আর বলল, আমি এই ভেঙে পড়া ইতিকে দেখতে চাই না, শক্ত হ। দেখবি এই কথাগুলোর বিচার উপরওয়ালা ঠিক করবে। রেডি হয়ে নে, আমাদের বের হতে হবে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, চারিদিক অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আবহাওয়া খারাপ দেখে বাবা বলল কালকে যেতে, কিন্তু রঙ্গন ভাই রাজি নয়। উনি বললেন, না, এমনি অনেক লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব ইতির চিকিৎসা শুরু করা দরকার। আমি আর এক মুহূর্ত লেট করতে চাই না। রঙ্গন ভাইয়ের কথা শুনে বাবা আর কিছু বলল না, মাকে রেডি হতে বলল। কিছুক্ষণের মধ্যে আমরা তৈরি হয়ে গেলাম। তারপর রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। রঙ্গন ভাই গাড়ি চালাচ্ছে, পাশে বাবা বসে আছে, আর পেছনে আমি আর মা। আমি জানালা দিয়ে তাকিয়ে মন ভরে আমার গ্রামকে দেখছি। বারবার মনে হচ্ছে হয়তো আর এই গ্রামে ফিরতে পারবো না, আর কখনো দেখতে পাবো না এই গাছগুলো, আর কখনো নিতে পারবো না গ্রামের মাটির ঘ্রাণ। মা হয়তো আমার মনের কথা বুঝতে পারল, তাই আমার হাতে হাত রাখলো। আমিও মায়ের কাঁধে মাথা রাখলাম। তখনই চোখ গেল গাড়ির সামনের গ্লাসে। সেখানে স্পষ্ট রঙ্গন ভাইকে দেখা যাচ্ছে। শ্যামলা রঙের লম্বা চওড়া একটা মানুষ। তবে আমার চোখে মানুষটাকে অনেক বেশি সুন্দর লাগছে। আসলে চেহারার সৌন্দর্য তো বয়সের ভারে ঠিকই নষ্ট হয়, কিন্তু সুন্দর মনের সৌন্দর্য কখনো কমে না, বরং দিন দিন আরও বৃদ্ধি পায়। আমাকে এক মনে গ্লাসের দিকে তাকিয়ে থাকা খেয়াল করে রঙ্গন ভাই আমাকে ইশারায় বলে, কিছু বলবি? আমি মাথা নাড়াই, তারপর চোখ নিচে নামিয়ে নিই। মনে মনে বলি, ইস, কি ভাবলো রঙ্গন ভাই। রঙ্গন ভাই মুচকি এসে গাড়ি চালাতে থাকে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ বেশ জোরে গাড়ি ব্রেক কষে রঙ্গন ভাই। আমরা সবাই চমকে উঠি। সামনে তাকিয়ে দেখি শার্ট প্যান্ট পরে মাস্ক দিয়ে মুখ ঢাকা একটা লোক গাড়ির সামনে এসে দাঁড়িয়ে। রঙ্গন ভাই রেগে গিয়ে জানলা দিয়ে বলে, কি ভাই, মরার কি খুব শখ? মরার যদি খুব শখ হয় তাহলে কারো গাড়ির তলে না এসে অন্য কোনো উপায় বের করো, যত সব। কথা শেষ করে রঙ্গন ভাই গাড়ি স্টার্ট করবে, তার আগেই লোকটা আমার পাশে জানলার সামনে এসে দাঁড়ায়। তারপর মাস্ক খুলে, তারপর মুখ বাঁকিয়ে বলে, ভালোই তো, বড় মাছ ফাঁসিয়েছে ইতি। একেবারে লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে। তুমি তো পাকা খিলাড়ি। কিন্তু আমি একটা কথা বারবার ভাবছি, ওই ডাক্তারটার লাভ কি বলো তো? তোমার চিকিৎসা করিয়ে? না মানে, তোমার তো না আছে সৌন্দর্য আর না আছে ধন সম্পদ, তাহলে কেন এত কিছু করছে বলো তো? এইতি ডাক্তারবাবু আবার অপারেশনের নাম করে তোমার কিডনি ফুসফুস কেটে নিয়ে বেঁচে দিবে না তো? কথা শেষ করে ফিক ফিক করে হেসে ওঠে আহনাফ।
প্রথমে আনাফকে দেখে কেন যেন খুশি হয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওর মুখে এরকম নোংরা কথা শুনে খুশি মুহূর্তে ঘৃণায় পরিণত হলো। ইচ্ছে করলো ঠাটিয়ে দুটো চড় দিই, কিন্তু নিজেকে শান্ত করলাম। তারপর বললাম, রঙ্গন ভাই যদি চায়, আমার কিডনি ফুসফুস চায়, বিশ্বাস করুন আমি তাকে সেটা হাসতে হাসতে দিয়ে দিব। রঙ্গন ভাই চলো, আমি কোনো ঠক প্রতারকের মুখ দেখতে চাই না। রঙ্গন গাড়ি স্টার্ট করলো। আমি মনে মনে বললাম, তোমার এই কথাগুলোর জবাব আমি দিতে পারতাম আহনাফ, কিন্তু এখনও সেই সময় আসেনি। ইনশাল্লাহ আমি সুস্থ হলে সবার প্রথমে তোমার সব কথার উত্তর দিব। বাকি রাস্তায় আর কোনো কথা হলো না। প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা হাসপাতালে পৌঁছালাম। রঙ্গন ভাই আগেই সব ঠিকঠাক করে রেখেছিল। আসা মাত্রই আমাকে ভর্তি করালো। তারপর একে একে অনেকগুলো টেস্ট করালো। তারপর আমাকে স্যালাইন করলো। রাতে আমার সব রিপোর্ট দিল। রঙ্গন ভাই রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে গেল। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে আলোচনা হলো। তারপর রঙ্গন ভাই ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলো, মুখটা ভার করে। তারপর মা বাবার সাথে কথা বলল। কি বলল জানি না, মা বাবা কেঁদে উঠল। রঙ্গন ভাই ওদের শান্ত করে আমার কাছে আসলো। তারপর টুল নিয়ে আমার পাশে বসলো। আমি বললাম, রিপোর্ট খুব খারাপ তাই না রঙ্গন ভাই? আমার হাতে সময় বেশি নেই তাই না? রঙ্গন ভাই আমার হাত ধরে বলল, কে বলেছে তোকে এই কথা? হ্যাঁ, রিপোর্ট একটু খারাপ, কিন্তু সব কিছুরই বর্তমানে চিকিৎসা আছে। সঠিক চিকিৎসা হলে তুইও ঠিক হয়ে যাবি। তার আগে বল, তুই আমাকে বিশ্বাস করিস তো পদ্মফুল? আমি বললাম, হ্যাঁ রঙ্গন ভাই, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। রঙ্গন ভাই বলে, তুই তখন আহনাফকে বলছিলি না, আমি যদি তোর থেকে কিডনি ফুসফুসও চাই সেটা তুই হাসতে হাসতে দিবি, তাহলে এখন আমার তোর থেকে কিছু চাই। আমি বললাম, হ্যাঁ রঙ্গন ভাই, তুমি শুধু একবার বলো তোমার কি চাই। রঙ্গন বলে, তাহলে কথা দে আমার সব কথা রাখবি। আমি বললাম, কথা দিলাম তোমার সব কথা রাখবো। রঙ্গন বলে, বিয়ে করতে হবে আমাকে, করবি বিয়ে? আমি এই মুহূর্তে রঙ্গন ভাইয়ের থেকে এটা আশা করিনি, কিন্তু আমি জানি অহেতুক কোনো কথা বলার মানুষ রঙ্গন ভাই নয়। তাই বললাম, আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমার সব কথা রাখবো, তাই না করব না। কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি রঙ্গন ভাই? রঙ্গন বলে, আমি জানি আমার পদ্মফুল অনেক স্ট্রং, তাই সব সত্যি তোকে জানাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব তোর অপারেশন করাতে হবে। তুই তো জানিস ডাক্তার আরও আগে অপারেশন করাতে বলেছিল, কিন্তু সেটা তো হয়নি। এখন অনেকটাই লেট হয়ে গেছে, তাই এখানে অপারেশনটা সম্ভব না। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিদেশ শিফট করতে হবে। সেইখানেই তোর অপারেশন হবে, তুই সুস্থ হয়ে যাবি। আর এই মুহূর্তে ভিসা প্রসেসিং যত তাড়াতাড়ি সম্ভব করা, প্লাস তোর চিকিৎসার সুবিধার্থে এর থেকে ভালো উপায় নেই। তাছাড়া আরও একটা কথা আছে পদ্মফুল, যেটা তোকে আমি কখনো বলতে পারিনি, কিন্তু আজকে বলতে চাই। আমি রঙ্গন ভাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কিছু বলার ভাষা পেলাম না, কিন্তু আমার অবাক দৃষ্টিকে আরও অবাক করে দিয়ে রঙ্গন ভাই টুল থেকে উঠে হাঁটু মুড়ি দিয়ে বসে পকেট থেকে একটা রিং বের করে বলে, জানিস এই রিংটা আমি আমার প্রথম উপার্জন থেকে তোর জন্য কিনেছিলাম। তুই হয়তো বিশ্বাস করবি না, কিন্তু বিশ্বাস কর, আজ পর্যন্ত এমন কোনো দিন যায়নি যে আমি তোকে মনে করিনি। আমার প্রত্যেকটা দিনের কল্পনাতে তুই আমার সঙ্গী হতি। নিজেকে প্রতিনিয়ত তৈরি করেছে যেন চাচার কাছে তোকে চাইতেই পেয়ে যাই। কিন্তু যখন আমি এলাম তোর কাছে, তুই অন্য কারো হয়ে গেছিস। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তোর মুখে হাসি দেখে সব সহ্য করেছিলাম। কিন্তু আল্লাহর হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল, তাই তোকে আবার আমার করে নেওয়ার সুযোগ দিয়েছে।
আমি আর এই সুযোগটা হারাতে চাই না পদ্মফুল। প্লিজ তুই আমার হয়ে যা। রঙ্গন ভাইয়ের কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারলাম না, কিন্তু এই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই। মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হলো। মস্তিষ্ক বারবার বলছে রঙ্গন ভাইকে বারণ করে দিতে, জোর গলায় বলতে যে আমি তোমার যোগ্য নই রঙ্গন ভাই। দেখো না, আমার মধ্যে কিছু অবশিষ্ট নেই তোমাকে দেওয়ার মতো। অন্য কারো স্পর্শ আমার পুরো শরীর জুড়ে, আবার রূপ সে তো আগে হারিয়ে ফেলেছে। কিন্তু মস্তিষ্কের এত কথার থেকে আমার মনের কথা শুনতে ইচ্ছে করছে হাত বাড়িয়ে দিতে রঙ্গন ভাইয়ের দিকে। রঙ্গন ভাই হয়তো বুঝলো আমার দ্বিধার কথা, তাই বলল, তোকে সেই ছোট্টবেলা থেকে চিনি পদ্মফুল, তাই তোর মনে কি চলছে সেটাও বুঝতে পারছি। কিন্তু জেনে রাখ, তুই আমার কাছে সবসময় পবিত্র সুন্দর পদ্মফুল। মনে কোনো দ্বিধা রাখিস না, আমাকে তোকে আপন করে নিতে দে। আমি আর কিছু বললাম না, মনকে প্রাধান্য দিলাম। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলাম রঙ্গন ভাইয়ের দিকে। রঙ্গন ভাই হেসে আমার আঙুলে রিংটা পরিয়ে দিল। তারপর মা বাবাকে ডাকলো। মা বাবা কান্নার মাঝে খুশি হলো। বাবা শুধু বলল, বাবা হিসেবে আমি আমার দায়িত্ব তো পালন করতে পারিনি। বাপ, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে তুলো, ওকে ভালো রেখো। রঙ্গন ভাই বলে, দোয়া করবেন। সেই দিন রাতেই কাজী এনে হাসপাতালে আমাদের বিয়ে পড়ানো হয়। শেষ রাতের দিকে আমার শরীর আরও খারাপ করে, কথা বলার ক্ষমতা আমি হারিয়ে ফেলি। রঙ্গন ভাই খুব চেষ্টা করতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে নেওয়া যায়। আমার শরীর দিন দিন আরও খারাপ হয়ে যেতে থাকে। অবশেষে 7 দিন পর ইমার্জেন্সি ভিসায় আমাকে লন্ডন নিয়ে যায়। তারপর আল্লাহর রহমতে অপারেশন সফল হয়। তারপর রঙ্গনের অক্লান্ত সেবার যত্নের মাধ্যমে আমি সুস্থ হই। তখন থেকে সেইখানেই রঙ্গন ভাইয়ের হাত ধরে অজানা দেশে শুরু হয় নতুন জীবন। আমাদের সমাজে বিয়ের পরে বেশিরভাগ মেয়েদের উপরই স্বামীদের অভিযোগ থাকে, দিন দিন তারা বুড়ি হয়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছে, ঘরের কাজ করেই কেন নিজেকে সুন্দর রাখতে পারে না। কিন্তু এত অভিযোগের মধ্যে তারা তাদের স্ত্রীর মনটাকে কখনোই বোঝে না। ভালোবেসে কখনো একটা ক্রিমের কৌটা বা একটা লিপস্টিক দিয়ে বলে না নিজের যত্ন নাও, বা একটু সাজলে তোমাকে সুন্দর লাগে। ঠিক যেমন আহনাফ আমার সৌন্দর্য দেখে জীবনসঙ্গী করলো, আমার সৌন্দর্য বজায় রাখার বিন্দু পরিমাণ চেষ্টা করেনি, বরং সৌন্দর্য চলে যেতেই দূর দূর করে জীবন থেকে মুছে দিয়েছে। কিন্তু রঙ্গন ভাইয়ের যত্নে আবারও হয়ে উঠেছে পদ্মফুল আমি। তাই সকল স্বামীদের কাছে অনুরোধ, স্ত্রীর ওপর অভিযোগ না করে সহযোগিতা করুন। আপনাদের ভালোবাসাই আপনাদের স্ত্রীদের সৌন্দর্যের আরও এক চাবিকাঠি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।